প্রাচীন মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর মিশরীয় সভ্যতার নামের সাথে সমর্থক হয়ে আছে শুধু পিরামিড বা মমির ছবি নয়, আছে ফেরাও রাজবংশের সর্বশেষ কিংবদন্তি রানী ক্লিওপেট্রা, যা আজও এই সভ্যতার সিগনেচার বলে গণ্য করা হয়। তাকে ঘিরে ইতিহাসে বিতর্ক আর রহস্যের কোনো শেষ নেই। যেমন রহস্যময় তার জীবন ও রাজ্য শাসন, তেমনি রহস্যময় তার প্রেম। ক্লিওপেট্রার প্রেম নিয়ে পৃথিবীর ইতিহাসে অনেক গল্প, অনেক কাহিনীর অবতারণা হয়েছে। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি নির্মিত হয়েছে চলচ্চিত্র। এমনকি মহান সাহিত্যিক শেক্সপিয়ার পর্যন্ত অমর করে রেখেছেন রানী ক্লিওপেট্রার প্রেম কাহিনীকে তার অ্যান্টনি ক্লিওপেট্রা নাটকে। শেক্সপিয়ার থেকে শুরু করে স্যার হেনরি রাইডার বা জর্জ বার্নার্ড শ ক্লিওপেট্রার সৌন্দর্যকে বর্ণনা করেছেন অতুলনীয় রূপে। সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যত রূপসী নারীর কথা ইতিহাসের পাতায় উঠে এসেছে, তাদের মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করছে। শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তাও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। জর্জ বার্নার্ড শ এর লেখা সিজার ক্লিওপেট্রা প্রাধান্য পেয়েছে ক্লিওপেট্রার প্রেম ও উচ্চাকাঙ্ক্ষা, আর প্রায় প্রত্যেকেই আশ্চর্য দক্ষতার সঙ্গে নিজস্ব স্টাইলে বর্ণনা করেছে ক্লিওপেট্রার রূপের। বিখ্যাত লেখক হেনরি রাইডার হগার্ডের লেখা উপন্যাস ক্লিওপেট্রায় তিনি কিছুটা কল্পনায় আশ্রয় নিলেও সেখানে ফুটে উঠেছে ক্লিওপেট্রার ব্যক্তিত্ব, উচ্চাভিলাষ আর কিছুটা নারীসুলভ অসাহসতা। এছাড়াও ক্লিওপেট্রার চরিত্র নিয়ে লিখেছেন বিখ্যাত সাহিত্যিক ড্রাইডেন, প্লুটার্ক ও ড্যানিয়েল প্রমুখ। ফলে হাজার হাজার বছর পরেও ক্লিওপেট্রার প্রেম নিয়ে আলোচনা চলেছে আজও। ক্লিওপেট্রা সপ্তম থিয়া ফেলোফেটার ছিলেন মিশরের একজন নারী এবং প্রাচীন মিশরের শেষ ফেরাও। তার জন্মের আগেও 6 জন ক্লিওপেট্রা ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার মতো জায়গা করে নিতে পারেননি কেউ। গ্রিক শব্দ কেলস এবং প্যাটার থেকে ক্লিওপেট্রা নামের জন্ম, তার অর্থ গ্লোরি অব দ্য ফাদার। খ্রিস্টপূর্ব 69 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ প্রথম টলেমি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার মারা গেলে টলেমি বংশের প্রতিষ্ঠা করেন তিনি। রানী সপ্তম ক্লিওপেট্রা যেমন ছিলেন সৌন্দর্যে অতুলনীয়, তেমনি তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। তার পিতা রাজা দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর তার 2 সন্তান ত্রয়োদশ টলেমি ও সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেন। তৎকালীন নিয়মানুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেন এবং একসাথে মিশর শাসন করতে থাকেন। বিয়ের পর ক্লিওপেট্রা ও তার ভাইয়ের মধ্যেকার সম্পর্ক সুখকর ছিল না। তাছাড়া তখনকার মিশরের অবস্থা ছিল বিশৃঙ্খল। টলেমি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করে একাই রাজ্য শাসন করতে থাকেন। ধারণা করা হয় ক্লিওপেট্রা তখন তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান নিজের জীবন বাঁচানোর জন্য। তিনি সিরিয়ায় গিয়ে সৈন্য জোগাড় করতে থাকেন যাতে হারানো সিংহাসন পুনরুদ্ধার করা যায়। খ্রিস্টপূর্ব 48 সালে রোমান সাম্রাজ্য গৃহযুদ্ধে লিপ্ত রাজা জুলিয়াস সিজার ও বিদ্রোহী সেনাপতি পপেরায়ের সাথে বিদ্রোহী সেনাপতি যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেল তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায়। মিশরের শাসক হিসেবে তখন সিংহাসনে ছিলেন ক্লিওপেট্রার ভাই ত্রয়োদশ টলেমি। তার হুকুমেই ছুরিকাঘাতে হত্যা করা হয় পরাজিত সৈনিক পপেইকে। এর কিছুদিন পরে জুলিয়াস সিজারের বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হন মিশর দখলের জন্য। মিশরের সম্রাট টলেমি সিজারকে বাধা দিলেও জিততে পারলেন না। ক্লিওপেট্রা পুরো ঘটনার উপর নজর রাখছিলেন। তিনি যখন দেখলেন রাজা জুলিয়াস সিজার মিশর দখল করার চেষ্টা চালাচ্ছেন, তিনি বুঝতে পারলেন এটি তার জন্য বিশাল একটা সুযোগ। ক্লিওপেট্রা বুঝে গেছিলেন জুলিয়াস সিজারের দরকার মিশরের ধন সম্পদ, আর তার দরকার ছিল মিশরের সিংহাসনের ক্ষমতা। তাছাড়া জুলিয়াস সিজার ছিলেন রোমান সাম্রাজ্যের একজন অধিপতি। ক্লিওপেট্রা যদি তাকে পাশে রাখতে পারেন, তাহলে তার সৈন্যবাহিনীর সাহায্যে সহজেই ভবিষ্যতে ক্ষমতা ধরে রাখতে পারবেন। রানী ক্লিওপেট্রার সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় জুলিয়াস সিজার অভিভূত হয়ে তাকে পূর্ণ সমর্থন দেন এবং ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করেন। সিজার রানীর প্রেমিক হিসেবেই প্রতীয়মান হন এবং মিশরের নিয়মনীতি এবং পুরোহিতদের প্রতি সম্মানার্থে ক্লিওপেট্রা ও তার ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন। এই বিয়ে স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব 44 থেকে 47 পর্যন্ত। সেই সময় ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়াস সিজারের এক ছেলের জন্ম দেন, যদিও জুলিয়াস সিজার প্রকাশ্যে কখনোই তাকে ছেলে হিসেবে স্বীকৃত দেয়নি। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজারের আমন্ত্রণে ক্লিওপেট্রা তার ছেলে ও স্বামী সহ রোম ভ্রমণে যান। সেই সময় ক্লিওপেট্রার প্রতি সিজারের মুগ্ধতা ও রোমান রাজনীতিকদের পছন্দ হয়নি। তার সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। খ্রিস্টপূর্ব
44 সালে রোমে অবস্থানকালে সিজারকে হত্যা করা হয়। এই হত্যায় ক্লিওপেট্রা চিন্তিত হয়ে পড়েন, কারণ সিজার ছিলেন তার ক্ষমতা টিকিয়ে রাখার একটি অস্ত্র। তাছাড়া জুলিয়াস সিজার ভবিষ্যৎ রোমের রাজা হবে এমন স্বপ্নই দেখতেন রানী। জুলিয়াস সিজারের মৃত্যুর পরেও থেমে থাকেননি রানী ক্লিওপেট্রার ক্ষমতার মোহ। সৌন্দর্য দিয়ে ক্ষমতা কুক্ষিগতর প্রয়াসে আর সিংহাসনে নিজের আসন পাকাপোক্ত করার জন্য তিনি এবার কাজে লাগাতে চাইলেন আরেক রোমান শাসক অ্যান্টনিকে। অ্যান্টনি ছিলেন রাজা জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক। জুলিয়াসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেহেতু রোমান সাম্রাজ্যের ক্ষমতা চলে যায় 3 জন শক্তিশালী ব্যক্তির হাতে, যারা প্রত্যেকেই জুলিয়াস সিজারের জায়গা দখলের জন্য মরিয়া হয়ে পড়ে। এই 3 জনের মধ্যে একজন ছিলেন অক্টোভিয়ান, যিনি ছিলেন সিজারের ভাইপো, আর আরেকজন মার্ক অ্যান্টনিও এবং মার্কস ল্যাপিডাস। দ্বিধাবিভক্ত এই সাম্রাজ্যের এক ভাগ ছিল পূর্ব মেডিটেরিয়ান অঞ্চল, যার মধ্যে মিশরও ছিল, আর মার্ক অ্যান্টনিওর ক্ষমতার মধ্যেই ছিলেন মিশর। তবুও মিশর শাসনের জন্য ক্লিওপেট্রার সম্মতি দরকার ছিল তার। অ্যান্টনির ধারণা ছিল যদি তিনি জোর করে মিশর দখল করতে চান, তাহলে ক্লিওপেট্রা হয়তো তার শত্রুদের সাহায্য করতে পারে। অপরদিকে মিশরের ধন সম্পদ দরকার ছিল, তাই তিনি ক্লিওপেট্রার সাথে সমঝোতায় আসার একটি উপায় খুঁজেছিলেন। অ্যান্টনির পক্ষ থেকে রাজদূত ক্লিওপেট্রার জন্য চিঠি নিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি, কারণ তিনি ভালো করেই জানতেন অ্যান্টনি যখন মুখে আছেন তার সাথে দেখা করার জন্য, তিনি অপেক্ষায় ছিলেন নিজের দাবি দাওয়া পেশ করার একটা সুযোগে। ক্লিওপেট্রার প্রয়োজন ছিল আরেকজন রোমান শাসকের, যিনি তাকে সাহায্য করবেন তার শত্রুদের ঘায়েল করতে। এত কিছুর পরেও যখন ক্লিওপেট্রা কোনো উত্তর দিলেন না, মার্ক অ্যান্টনিও তখন আদেশ করলেন ক্লিওপেট্রাকে তার প্রাসাদে দেখা করার জন্য। ক্লিওপেট্রা এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি আদেশ দিলেন সফরের জন্য নৌকো প্রস্তুতের। বিশেষ এই নৌকো প্রস্তুত হলো, নৌকোটি যেন কোনো ভাসমান পোশাক ছিল। স্বর্ণনির্মিত মুক্তখচিত নৌকোর সিডনাস নদী পাড়ি দিয়ে রোমে যাচ্ছিলেন ক্লিওপেট্রা। নৌকোর পালগুলো ছিল মূল্যবান সিল্কে বোনা। নৌকো যখন হাওয়ায় বইছিল তখন সুমধুর শব্দে চারিদিক ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো বংশীবাদক তার সুরেলা বাদ্য বাজাচ্ছে। ক্লিওপেট্রা নিজে পড়েছিলেন গ্রিকদের প্রেমের দেবী অ্যাফ্রোদিতির মতো মোহনীয় পোশাক, যার প্রতি ভাজে ভাজে ছিল প্রেম কিংবা কামের লেলিহান শিখা। রাজা অ্যান্টনি ক্লিওপেট্রাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং দূত মারফত অ্যান্টনিকে তার ভাসমান রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায়। ক্লিওপেট্রা চাইছিলেন সাক্ষাতের সময়টা যথাসম্ভব মোহময় করে তুলতে। রাজা অ্যান্টনি ক্লিওপেট্রার সৌন্দর্যের কীর্তন আগেই শুনেছেন লোকমুখে, কিন্তু তিনি যখন তার সামনে এসে দাঁড়ালেন, মনে হলো যেন খোদ প্রেমের দেবী অ্যাফ্রোদিতি তার সামনে, সোনার পোশাকে মোড়া যেন এক স্বর্ণপুরী থেকে আগত মানবী, যিনি তার মনের মধ্যে প্রেমের জোয়ার এনে দিলেন। ধারণা করা হয় ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনি একে অপরকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। ক্লিওপেট্রার এই কৌশলটিও কাজে লেগেছিল। অ্যান্টনি তার প্রেমে পাগল হয়ে তার সাথে আলেকজান্দ্রিয়ায় বেশ কয়েকটা সময় কাটালেন। এই সময় অ্যান্টনি তার শত্রুদের কথা প্রায় ভুলেই গেছিলেন। এদিকে রোমানদের পছন্দ ছিল না ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনির এই সম্পর্ক। তারা অ্যান্টনির শত্রুদের সাথে মিলে তার যুদ্ধ করার ঘোষণা দেয়। যদিও অ্যান্টনি চাইছিলেন এই যুদ্ধে এড়িয়ে যেতে, কিন্তু 31 খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস খ্যাত সেই সময় অক্টিয়ামের যুদ্ধ লেগেই যায় রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে। এই যুদ্ধের মধ্যে একটি গুজব ছড়ানো হয় যে ক্লিওপেট্রা আত্মহত্যা করছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়েন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন। তাছাড়া যখন যুদ্ধের অবস্থা বেশ নাজুক ছিল, রাজা অ্যান্টনি পরাজয় ছিল নিশ্চিত। রাজার মৃত্যুর পরে যুদ্ধের বিজয়ী হন রোমান সাম্রাজ্যের আরেক অধিপতি অক্টোভিয়ান। অক্টোভিয়ান মিশর দখল করে নেন। এদিকে ক্লিওপেট্রা শোকে পাথর হয়েছিলেন। একে তো অ্যান্টনির মৃত্যু, অন্যদিকে পরাজয়ের লজ্জা। তখন তিনি বিভিন্ন উপায়ে আত্মহত্যা করতে চাইলেও পারেননি, কারণ অক্টোভিয়ানের সৈন্যরা তাকে পাহারায় রেখেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। খ্রিস্টপূর্ব 30 সাল বন্দী ক্লিওপেট্রা বিষাক্ত গোখরো সাপের কামড়ে আত্মহত্যা করেন। অনেকের মধ্যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেননি, বরং খুন হয়েছিলেন। ইতিহাসবিদদের মতামত ভিন্ন হলেও একসময়ের ক্ষমতাধর রানীর যে করুণ পরিণতি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।